ঠিক আছে সবই কিন্তু ভিডিও তুলতেছে, আমি কিন্তু কাটটা দিব না, এমনি দিয়ে দেবো। ঠিক আছে, কথা বলছি। আসসালামু আলাইকুম শেখি স্কুলের প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরা তোমাদেরকে তোমাদের পড়ালেখায় সচল রাখার জন্য অনলাইন ক্লাসগুলো নিচ্ছি। আশা করি নিয়মিত দেখছো এবং নিজেদের পড়ালেখায় নিজেরা সক্রিয় রয়েছো। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, যারা সদ্যই 8 থেকে পাশ করে 9-এ উঠেছ, তাদের জন্যই আমি আজকে ক্লাস নিচ্ছি। আমি জেবা আক্তার, সহকারী শিক্ষক, শিখতে আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের রসায়ন বিভাগটি যদি স্কুল খোলা থাকতো তাহলে রসায়ন বিষয়ের ক্লাসটির সাথে তোমাদের সাথে আমার খুব দেখা হতো ঘন ঘন। তো এখন যেহেতু দেখা সাক্ষাৎ হচ্ছে না, কিন্তু ক্লাস তো আর বন্ধ না, পড়াশোনা তো আর বন্ধ না। তো যেহেতু পড়াশোনা চালু রাখতে হবে, এজন্য কিন্তু আমি তোমাদের রসায়নের 3য় অধ্যায়টি শুরু করেছিলাম, যেখানে তোমাদেরকে অনেক কিছু বিষয় শিখিয়ে ফেলেছিলাম। আজকে 3য় অধ্যায়ের লাস্ট যে 3টা টপিকস, আইসোটপ, আপেক্ষিক পারমাণবিক ভর, আমি সংক্ষেপে লিখেছি ভর, শুনতে মজাই লাগে। আপেক্ষিক পারমাণবিক ভর সংক্রান্ত গাণিতিক সমস্যা এবং আইসোটোপের শতকরা পরিমাণ হতে আমরা কিভাবে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করব, এই 3টা টপিকস নিয়ে আমি আজকে আলোচনা করব। ইনশাআল্লাহ এই 3টি টপিকস আমার শেষ হয়ে গেলে অধ্যায় আমার ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। তো আমি ক্লাসটি শুরু করছি, চলো তোমরাও খাতা কলম নিয়ে আমাদের সাথে বসে যাও। তো প্রথমে যে জিনিসটা আমি আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের আইসোটোপ। অলরেডি তোমরা এই জিনিসটি শিখে এসেছো। আইসোটোপ আমরা জানি যে একই মৌলের পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা 1 কিন্তু ভর সংখ্যা ভিন্ন। যেমন ক্লোরিন একটা পরমাণু, তার আরেকটা পরমাণু ক্লোরিন আমরা নিলাম, এর পারমাণবিক সংখ্যা 17, এরও পারমাণবিক সংখ্যা 17, এটা চেঞ্জ হবে না কারণ একই ধরনের মৌল এরা। এর ভর হচ্ছে 35 আর এর ভর হচ্ছে 37। এরকম আরো আছে, যেমন যদি আমি কার্বনকে নিই, কার্বনের পারমাণবিক সংখ্যা 6 কিন্তু এর ভর 12, এর ভর 12, এর ভর হচ্ছে 13 আর এর ভর হচ্ছে 14, তাহলে চেঞ্জ হয়ে গেল। আরেকটার সাথে তো তোমরা খুব পরিচিত, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 1 1, এর ভর সংখ্যা 1, এর ভর সংখ্যা 2, এর ভর সংখ্যা 3। তাহলে এই যে আমরা যে পরমাণুগুলোকে দেখলাম যাদের পারমাণবিক সংখ্যা 1 কিন্তু ভর সংখ্যা ভিন্ন, এদেরকে আমরা বলে থাকি হচ্ছে আইসোটোপ। এদেরকে আমরা কি বলি প্রিয় শিক্ষার্থীরা? আইসোটোপ। তাহলে আমরা এই আইসোটোপ ক্লাস 8এও শিখেছি। আমরা আইসোটোপের কিছু ব্যবহারও শিখেছিলাম, মনে আছে কিনা তোমাদের? চিকিৎসা খাতে আমরা শিখেছিলাম, কৃষি খাতে আমরা শিখেছিলাম, তেজস্ক্রিয় পদার্থ বা বয়স নির্ধারণে আমরা শিখেছিলাম, পৃথিবীর বয়স নির্ধারণে আমরা শিখেছিলাম, খাদ্য সংরক্ষণে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের টপিকগুলো মনে আছে। তাহলে আমরা আইসোটোপের ব্যবহার কিসের ক্ষেত্রে শিখেছি? একে শিখেছি হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে। চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার আমরা 2টি ধাপে শিখব। চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার প্রথম হচ্ছে রোগ নির্ণয়, 2 নম্বর হচ্ছে রোগের চিকিৎসা ক্ষেত্রে নিরাময়, রোগ নিরাময়। অর্থাৎ আমাদের কারো ক্যান্সার আছে কিনা সেজন্য টেলুরিয়াম 99 এই তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে শরীরের ভিতরে প্রবেশ করালে সেটা সেই রোগটাকে চিহ্নিত করে দেয় যে কোন রোগ হয়েছে সেটা দেখা যায়। তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 55। এই 55 পৃষ্ঠায় তোমরা এগুলো ডিটেইলস বর্ণনা জানবে। তো চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি কি পাচ্ছি? যে ইনজেকশনের মাধ্যমে আমাদের শরীরের ভিতরে যখন টেলুরিয়াম টেকনিশিয়াম 99 শরীরের ভিতরে প্রবেশ করে দেয়, তখন সেটা আমাদের শরীরে সম্ভাব্য একটা ছবি তুলে যে কোনো রোগ হতে পারে কিনা, তার মাধ্যমে রোগটাকে নির্ণয় করে দেয়। এরপরে বিভিন্ন রোগ নিরাময়ের ক্ষেত্রে যেমন ক্যান্সারের থেরাপি হিসাবে তেজস্ক্রিয় আইসোটোপ, থাইরয়েডের চিকিৎসায় আয়োডিন, এরকম বিভিন্ন রোগ নিরাময়ের ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার করা হয়ে থাকে।
এরপরে কৃষিক্ষেত্রে হচ্ছে দুইটা ক্ষেত্রে ব্যবহার করা হয়। এক হচ্ছে ফসলের পুষ্টি আর একটা হচ্ছে পোকামাকড় দমনে। ফসলের পুষ্টি অর্থাৎ আমাদের যে ফসলগুলো আমরা মাঠ পর্যায়ে বা জমিতে জন্মাচ্ছি তাদেরকে পুষ্টি নিশ্চিত করার জন্য ব্যবহার করা হয় গাইগার মুলার কাউন্টার নামক এক ধরনের যন্ত্রের সাহায্যে। গাইগার মুলার কাউন্টারের মাধ্যমে এই ফসফরাস উৎপাদনটা কমে যায়। যখন দেখা যায় অতিরিক্ত সার দেওয়া হয় জমিতে তখন তাদের শরীরে ফসফরাসের ঘাটতি দেখা যায়। আবার কখনো কখনো নাইট্রোজেনেরও ঘাটতি দেখা যায়, ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায়। এই ঘাটতিগুলো পূরণ করার জন্য নির্দিষ্ট পরিমাণ উপাদানগুলো ওই যন্ত্রের মাধ্যমে ফসলের গায়ে যখন পুশ করা হয় তখন সেটা তার নির্দিষ্ট পুষ্টি পায় এবং তার উৎপাদন ব্যবস্থা সঠিক থাকে। আরেকটা হচ্ছে পোকামাকড় দমনে, অর্থাৎ যখনই পোকামাকড় বেশি হয় তখন ফসল নষ্ট হয়ে যায়। পোকামাকড়কে ধ্বংস করার জন্য, পোকামাকড়ের হাত থেকে গাছগুলোকে যদি আমি রক্ষা করতে পারি তাহলে ফসল আমি বেশি পাবো। তাহলে ফসল বেশি পাওয়ার জন্য তখন আমরা কি করব, এই তোমার বিভিন্ন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়ে থাকে। এরপরে যেটা হচ্ছে ফলের মান উন্নয়নের ক্ষেত্রেও তোমার আইসোটোপ ব্যবহার করা হয়। বাকি এই দুইটা টপিক পৃথিবীর বয়স, কার্বন 12 আমরা একটু শিখেছিলাম ক্লাস 8-এ। তাহলে চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপ কাকে বলে যেমন আমাদের জানতে হবে, পাশাপাশি আইসোটোপের ব্যবহারগুলো আমাকে জানতে হবে, কারণ ব্যবহারগুলো পরীক্ষায় সাধারণত 2 মার্কসের প্রশ্নে এসে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাব পরবর্তী বিষয়টিতে। তার আগে তোমরা খাতা কলম নিয়ে বসো, কারণ এটা হচ্ছে গাণিতিক সমস্যা। এটা মুখে মুখে শিখলেও এটা তোমরা মুখে মুখে পারবে না, এক্ষেত্রে তোমাকে বই খাতা নিয়েই বসতে হবে। তো খাতায় প্রথমে তোমরা আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্রটা লিখে ফেলবে। আপেক্ষিক পারমাণবিক ভর, যার সূত্র হচ্ছে কি, মৌলের একটি পরমাণুর ভর ভাগ কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর। তো প্রিয় শিক্ষার্থীরা, আপেক্ষিক পারমাণবিক ভর সূত্রটি আশা করি খাতায় লিখে ফেলেছো। সূত্রটি হচ্ছে মৌলের একটা পরমাণুর ভর আর কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের যে অনুপাত, এই অনুপাতটাই হবে আপেক্ষিক পারমাণবিক ভর। কোনো একটা মৌলের ভর যদি 5 কেজি হয় তাহলে ওকে 5 কেজি, আর কার্বন 12 আইসোটোপের 1/12 ভর যদি 10 কেজি হয় তাহলে 5 আর 10 এর যে অনুপাত, সেই অনুপাতটাকে আমরা বলবো আপেক্ষিক পারমাণবিক ভর। এখানে একটি কথা তোমাদেরকে বলি, আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নেই, কারণ এই দুটো হচ্ছে একই জাতীয় বা সমজাতীয় রাশির অনুপাত। ওকে, এখন আমরা এটার সাহায্যে আমরা একটা অঙ্ক করব। দেখো তোমাদের বইয়ে দেওয়া আছে যে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর 4.482 10⁻⁻23 গ্রাম। এর আগে আমি তোমাদেরকে বলে নেই, বিজ্ঞানীরা এই অংশের একটা ভর আবিষ্কার করেছেন। কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর হচ্ছে 1.66 × 10⁻⁻24 গ্রাম। এটা আপনাদেরকে মুখস্থ রাখতে হবে। কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের প্রকৃত ভর হচ্ছে 1.66 × 10⁻⁻24 গ্রাম। দ্যাট ইজ আমাদের মেমোরাইজড নলেজ, এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর হচ্ছে 1.66 × 10⁻⁻24 গ্রাম। তাহলে এটা আমাদের মুখস্থ হয়ে গেল। আমরা ইনশাআল্লাহ অ্যানসার করতে পারবো, এটা আমাদের মনে থাকবে। এবার যদি পরীক্ষার হলে একটি পরমাণুর ভর দেওয়া থাকে, সেখান থেকে আমরা একটি পরমাণুর আপেক্ষিক ভর কিভাবে বের করব, সমস্যাটা আমরা চলো দেখি। প্রশ্নে বলা হয়েছে
অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। আবার বলছি শিক্ষার্থীরা, আমাদের অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর দেওয়া আছে 4.482 × 10⁻⁻23 গ্রাম। আমাকে বলেছে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে। আমি কি করব? আমি লিখব দেওয়া আছে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর 4.482 10⁻⁻23 গ্রাম। এবার লিখব কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর হচ্ছে 1.66 10⁻⁻24 গ্রাম। সুতরাং অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর ইজিক্যাল টু, এই যে উপরে মানটা দেওয়া আছে 4.482 10⁻⁻23, এটা লিখবে। এরপর নিচে লিখবা 1.66 × 10⁻⁻24। 4.82 কে তো এখানে একটা সায়েন্টিফিক ক্যালকুলেটরের সাহায্য তোমরা নিবে, নিলে অঙ্ক রেজাল্ট বের হবে হচ্ছে, এখানেও এটা যেহেতু গ্রাম এটাও গ্রাম, খেয়াল করে গ্রাম গ্রাম কাটা যাবে একক, তাহলে এখানে বের হবে রেজাল্ট 27 গ্রাম। তাহলে এভাবে আমরা রেজাল্ট বের করব। একটা সায়েন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে তোমরা এই পাওয়ারটা লিখতে পারো। সায়েন্টিফিক ক্যালকুলেটরে আমি তোমাদেরকে বলি, যারা নরমাল দেখো এখানে লেখা আছে EXP নামে একটা ঘর দেওয়া আছে। তুমি ক্যালকুলেটরে প্রথমে ক্যালকুলেটরে যখন তুমি অঙ্কটা করবে তখন কিভাবে লিখবে আমি একটু বলছি। তুমি ক্যালকুলেটরটা হাতে নিবে, হাতে নেওয়ার পর প্রথমে লিখবা একটা ফার্স্ট ব্র্যাকেট দিবে, দিয়ে লিখবা 4.482, এরপরে এই EXP তে চাপ দিবে। এখন এখানে আছে মাইনাস, লিখবা -23, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লিয়ার করবা। এটা যেহেতু ভাগ দিবা ভাগ, এরপরে দিবা হচ্ছে 1.66, আবার লিখবা EXP, দিবা -24, দিয়ে এটা দিবা, তারপরে ইকুয়াল দিবা, রেজাল্ট বের হবে 27। যেহেতু আমরা নতুন লাইনে উঠেছি, অনেকে সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে পারবো না, এজন্য আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম। ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে অ্যালুমিনিয়ামের একটি পরমাণু ভর দেওয়া থাকলে, আর যেহেতু আমি কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর মুখস্থই আছে 1.66 × 10⁻⁻24 গ্রাম, আমি এই দুইটা মানকে ভাগ করে দিলেই আমি অপর একটি পরমাণু ভর, আপেক্ষিক পারমাণবিক ভর খুব সহজে বের করতে পারবো। তাহলে আমি কিন্তু জানলাম যে আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে, আপেক্ষিক ভরের মনে করে একক নেই কেন, এবং একটি পরমাণুর ভর দেওয়া থাকলে আমরা কিভাবে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে পারবো, আমরা এই তিনটা সমস্যা শিখে ফেললাম। এবার আমাদের পরীক্ষার হলে আরেক ধরনের সমস্যা আসে, যেখানে আইসোটোপের শতকরা পরিমাণ থাকে, আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হয়। আবার বলছি, এমন প্রশ্ন আসে যেখানে আইসোটোপের শতকরা পরিমাণ থাকে, আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হয়। আবার কখনো এমন থাকে আপেক্ষিক পারমাণবিক ভর থাকে, তোমাকে শতকরা পরিমাণ বের করতে হবে। যেমন দেখো, প্রকৃতিতে ক্লোরিনের দুটি আইসোটোপ পাওয়া যায়। ক্লোরিন
1735 তো ক্লোরিন 1737 এদের শতকরা পরিমাণ 75% ও 25%। তোমাকে প্রশ্ন করলো আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। তাহলে আমি এই কাজটা করার জন্য তোমাদেরকে একটা জিনিস শিখিয়ে নিব, সেটা হচ্ছে ধরো যদি এমন হয় এর দুইটা আইসোটোপ আছে যার ভর হচ্ছে x y, ভর সংখ্যা কত x আর y, ঠিক আছে? অথবা তুমি ধরতে পারো n আর n। এটা প্রকৃতিতে পাওয়া যায় p%, এটা প্রকৃতিতে পাওয়া যায় q%। প্রশ্ন হচ্ছে এর আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে বের করবে? খুবই সহজ। আমরা প্রথমে এরকম একটা বড় দাগ দেব আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করার জন্য। নিচে লিখব 100। এবার দেখো এটার ভর কত n, তাহলে আমি প্রথমে লিখব n গুণ দিয়ে এই যে তার পার্সেন্টেজ p এটা লিখব, এরপরে পরের ভর তার শতকরা পরিমাণ। এভাবে যদি আরো থাকতো তাহলে আমি প্লাস দিয়ে লিখতেই থাকতাম। আবারও খেয়াল করো, খুব সহজ সূত্র, সহজ নিয়ম। যে ভরটা দেওয়া আছে সেই ভর তার শতকরা পরিমাণ, যেহেতু এইটা দুইটা একই মৌলের পরমাণু এজন্য প্লাস, দ্বিতীয় যে ভর সেটা ইনটু তার দ্বিতীয় শতকরা পরিমাণ। আরো থাকলে আমি আরো লিখতাম, যেহেতু নেই আমার আর প্রয়োজন হচ্ছে না, ডিভাইডেড বাই 100। ভর প্লাস হচ্ছে প্রকৃতিতে তার শতকরা পরিমাণ যোগ অপর আইসোটোপের ভর ইনটু তার শতকরা পরিমাণ আর ডিভাইডেড বাই 100। এই সূত্রটার সাহায্যে আমরা উপরের অঙ্কটা করব। আসো দেখি করি। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, ক্লোরিন 35 প্রকৃতিতে পাওয়া যায় 75% আর এটা পাওয়া যায় 25%। তাহলে ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর ইজিক্যাল টু নিচে 100, প্রথম ক্লোরিনের ভর 35, এটা পাওয়া যায় 75, আর পরেরটার ভর 37 যেটা প্রকৃতিতে পাওয়া যায় 25%। তাহলে টোটাল এই দুটো গুণ করে এই দুটো যোগ করে দিয়ে 100 দিয়ে ভাগ করলে রেজাল্ট বের হয় 35.5। তাহলে আমরা এইভাবে কোন মৌলের আইসোটোপ এবং তার শতকরা পরিমাণ দেওয়া থাকলে আমরা সেখান থেকে তার আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে পারবো ইনশাআল্লাহ। আশা করি পারবো। আমরা চলে যাব পরেরটাতে। এখন যদি এমন হয় যেখানে তোমার আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে কিন্তু শতকরা পরিমাণ নাই, তোমাকে সেটা বের করতে বলছে, তাহলে তুমি কি করবা? খুব সহজ। যেমন ধরো আমাদের প্রশ্ন আছে প্রকৃতিতে কপারের দুটি আইসোটোপ রয়েছে। আইসোটোপ দুটি কি? যেটা হচ্ছে কপার 63 ও কপার 65। এদের শতকরা প্রাপ্ততা লিখো। প্রশ্নটি খাতায় তুলে ফেলো প্রিয় শিক্ষার্থীরা।
তাহলে প্রকৃতিতে কপার কোষটি তুলে ফেলেছো আশা করি। প্রকৃতিতে কপারের দুটি আইসোটোপ রয়েছে, কপার 63, কপার 65। এদের শতকরা প্রাপ্ততা বা শতকরা পরিমাণ আমরা বের করব। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে কপারের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 63.5। এটা থাকতে হবে। এটা যদি না দেয় তাহলে তুমি অঙ্কটা সম্পূর্ণভাবে শেষ করতে পারছো না। তাহলে এটা থাকলো। এখন আমাকে কি করতে হবে, যেহেতু আমি কোনো কিছু জানি না, আমরা কোনো অঙ্কে ম্যাথমেটিক্যালি যখনই কোনো কিছু জানি না তখন সেটাকে ধরে নিই। তাহলে ধরি কপার 63 এর শতকরা পরিমাণ x%। তো প্রথমটা যদি x% হয় তাহলে তার টোটাল পরিমাণ 100। প্রথমটা আমরা ধরে নিলাম x। তাহলে কপার 65 এর শতকরা পরিমাণ কি হবে, 100 থেকে -x%। তাহলে প্রিয় শিক্ষার্থীরা মনে রাখো এটার ভর, এটা কিন্তু তার ভর, আর এটা হচ্ছে তার শতকরা পরিমাণ। এটা হচ্ছে তার ভর, এটা হচ্ছে তার শতকরা পরিমাণ। আমরা তখন আপেক্ষিক পারমাণবিক ভর বের করার জন্য কি করেছিলাম, ভরকে তার শতকরা পরিমাণ দিয়ে গুণ করেছিলাম, তারপর একটা গুণ করে যোগ করে 100 দিয়ে ভাগ করেছিলাম। এখানেও সেম কাজটাই আমরা করব। তাহলে এখন আমরা লিখব, এটুকু আমি লিখে দিলাম। তাহলে এখন লিখব কপারের আপেক্ষিক পারমাণবিক ভর ইজিক্যাল টু, তার এই যে শতকরা পরিমাণ ভর 63, তার সাথে গুণ দিব হচ্ছে x, কারণ এটা শতকরা পরিমাণ, এটা তার পার্সেন্টেজ। এটার ভর 65, তার পার্সেন্টেজ হচ্ছে 100 - x ডিভাইডেড বাই 100। ওকে, আচ্ছা বা কপারের আপেক্ষিক পরিমাণ ভর দেওয়া আছে 63.5। তাহলে আমরা এটা লিখে নিলাম। এখানে 63 দিয়ে x কে গুণ, ওখানে 65 গুণ 100 বিয়োগ 65x ডিভাইডেড বাই 100। এখন আমরা ম্যাথমেটিক্যালি করব। দেখো 63.5 ইকুয়াল টু, এখানে থাকছে 6500 -2x ডিভাইডেড বাই 100, আর আর গুণ, এখানে মনে মনে 1 আছে, এটার সাথে এটার সাথে ওটা গুণ হবে। তাহলে এখানে দাঁড়াচ্ছে 65 -2x is equal to 63.5 into 100, that means 6500, 2x is equal to 63.5, দুইটা 0 দশমিক থাকবে বাদ, তাহলে বাদ, লেখা থাকছে 65x মাইনাস, এটাকে এই পাশে নিয়ে আসলাম, এটাকে এই পাশে দিয়ে দিলাম। এখন -2 এই পাশে এসে প্লাস x, এটা দিয়ে গুণ করেছি, দশমিকের পরে একটা শূন্য বাদ চলে যাবে। এখন থাকবে হচ্ছে 0 5 2। এখন আমরা এখানে x কে রাখবো, প্লাস x x পাশে লিখলাম, 250 এখানে দিয়ে দিলাম। আমি কিন্তু প্রিয় শিক্ষার্থীরা ম্যাথের নিয়মগুলো এখানে অ্যাপ্লাই করছি। তাহলে এখানে 2x 2 গুণ অবস্থা আছে, এবার ভাগ হয়ে যাবে 250 ভাগ 2, x is equal to, আমরা 250 কে যদি ভাগ করি, আচ্ছা 0 0 5 হলে 4 1 200, এখানে একটা ভুল হয়ে গেছে, এটা হবে 150 কে আমরা যখন ভাগ করব 7 গুণে 14 5 10 75,
তো আবার দেখো 65,500 থেকে 6,350 বিয়োগ করবো 150, 150 থেকে 2x = 150। এটা জাস্ট ঘুরাই লিখেছি, তাহলে আমরা x পেয়ে গেলাম কত? 75%। তাহলে আমরা লিখব প্রকৃতিতে প্রাপ্ত কার্বন 63 এর পরিমাণ এর শতকরা পরিমাণ 75%। প্রকৃতিতে প্রাপ্ত কপার 65 এর শতকরা পরিমাণ 100 থেকে 75 বিয়োগ করে দিব, বের হবে 25%। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, অধ্যায়টি তোমাদের শেষ। আশা করি গাণিতিক সমস্যাগুলো তোমরা বুঝতে পেরেছো। না পারলে ভিডিওগুলো টেনে টেনে দেখবে, ইনশাল্লাহ আশা করি তোমাদের সমস্যার সমাধান হবে। না পারলে অবশ্যই আমাদের স্কুল পেজে আছে, সেখানে তোমরা জানাবে যে তোমাদের কোন ধরনের ক্লাসগুলো বেশি প্রয়োজন। তোমরা জানাচ্ছ না, তোমার ভিডিও ভিউজ খুব কম হচ্ছে। চ্যানেলটাকে দেখে সাবস্ক্রাইব করে ক্লাসগুলো দেখো, কারণ মনে রাখবে পরীক্ষা কিন্তু হবে, আবারও পরীক্ষা হবে, সেই পরীক্ষায় রেজাল্ট ভালো করতে হবে। তো দেখবে, এই আশা ব্যক্ত রেখে বাড়ির কাজ দিব তোমাদের। বাড়ির কাজ 3য় অধ্যায়ের বইয়ে সৃজনশীল 2টা, তোমাদের বইয়ে 3য় অধ্যায় বইয়ের শেষে 2টা সৃজনশীল আছে। এই 2টা সৃজনশীল তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে। আশা করি সমস্যার সমাধান হবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।